বিলো লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার। ফলে ওই অবস্থা থেকে যদি আমি টেম্পারেচার গ্রেডিয়েন্ট ওয়ালা একটা স্যাম্পলকে যদি কোয়েঞ্চ করি, তাহলে যে পর্যন্ত অস্টেনাইট হয়েছে সে পর্যন্ত আমরা ক্রিটিক্যাল কুলিং রেট যদি অ্যাচিভ করতে পারি, তাহলে মার্টেনসাইট সেখানে তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে একটা জোন থাকবে, যে জোনের ভিতরে কিছু মার্টেনসাইট আইসোলেটেড মার্টেনসাইটিক জোন দেখা যাবে, বাকিটা ফেরাইট পারলাইট থাকবে, মেনলি ফেরাইট থাকবে। এরপরে আস্তে আস্তে একটা জোনে আমরা পৌঁছে যাব, যে জোনটায় মোর অর লেস 100% ফেরাইট পারলাইট স্ট্রাকচার পাওয়া যাবে। আর যেহেতু মাইক্রোস্ট্রাকচার কন্ট্রোল করে তার স্ট্রেংথ এবং হার্ডনেস, সেই জন্য আমরা সেখানে একটা হার্ডনেসের গ্রেডিয়েন্ট পেয়ে যাবো। সারফেসে হবে সবচেয়ে বেশি হার্ড, গ্রাজুয়ালি আমরা যত ভিতরে যেতে থাকবো একটা সার্টেন ডেপথের পরে হার্ডনেস কমে যাবে এবং আমরা আলটিমেটলি কোরের যে হার্ডনেস সেটা পেয়ে যাবো। এটা ছিল আমাদের ইন্ডাকশন হার্ডেনিং এর মেন ফিলোসফি। কারো কি বুঝতে সমস্যা আছে? সমস্যা নাই। আমরা একটু হালকা দেখি কিভাবে ইন্ডাকশন হার্ডেনিং এর আগে আমাদের প্যারামিটার গুলোকে কিভাবে সেট করতে হয়। সায়েন্টিস্টরা বলতেছে যে ইন্ডাকশন হার্ডেনিং এর ক্ষেত্রে আমরা যে ইলেকট্রিক কারেন্ট অ্যাপ্লাই করি উইথ ডেপথ, সেই কারেন্টের ইন্টেন্সিটি কমে যায়। যে ডেপথ পর্যন্ত মিনিমাম 37% অ্যাপ্লাইড কারেন্টের ইন্টেন্সিটি থাকে, সেই পর্যন্ত সায়েন্টিস্টরা বলতেছে এই পর্যন্ত ইফেক্টিভ কেস হিসাবে কাজ করে। যদি ওখান থেকে কোয়েঞ্চ করা হয় তাহলে 37% পর্যন্ত ইন্টেন্সিটি যে জোন পর্যন্ত পাওয়া যায় সেই জোন পর্যন্ত হার্ডেন কেস তৈরি হয়ে যায়। এরকম একটা অবস্থা। দেখো, আমি যদি নর্মাল ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি, যেটা 50 হার্টজ, আমাদের মোটামুটি বলা যায় অ্যাজ ইউজুয়াল যে আমরা ইলেকট্রিসিটি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করে থাকি, সেই অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি 50-60 এরকম হয়ে থাকে। এই যে 50 হার্টজ এর যে কাজটা উপরে দেখতে পাচ্ছ, সেই কাজ থেকে দেখা যায়, হ্যাঁ, এই 50 হার্টজ এর ফ্রিকোয়েন্সির ইলেকট্রিসিটি ব্যবহার করে এডি কারেন্টের মাধ্যমে পাস করে আমরা আমরা ইন্ডাকশন হার্ডেনিং করতে পারি। বাট সমস্যা হবে যে কোর থাকবে না, কোর পর্যন্ত হার্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত দূর পর্যন্ত তার এই 37% এখানে দেখো, এটা 0.3, উপরে 0.4, মাঝখানে যে হরিজন্টাল লাইনটা টানা হয়েছে সেই হরিজন্টাল লাইনটা হচ্ছে 37%, 0.37 এর একটা
পয়েন্ট থেকে এটা লাইন টানা হয়েছে। তো দেখা যাচ্ছে যে 50 হার্টসেও আমরা সারফেস হার্ডেনিং করতে পারবো, বাট এটা কেজ ডেপথ হয়ে যাবে অনেক অনেক বেশি, অনেক বেশি হবে। কারণ এখানে হিটিং রেট অ্যান্ড যে থার্মাল কন্ডাক্টিভিটির ভিতরে পার্থক্যটা কম হবে। যত বেশি পার্থক্য তৈরি করতে পারবা, তত হিট হবে কনসেন্ট্রেটেড, তত কন্ট্রোল জোনে তোমার সারফেস হার্ডেনিং হবে। এখন মনে করো আমি এখানে যদি কিনা 10,000 হার্টজের সাইকেল ব্যবহার করি, 10,000 হার্টজের সাইকেলের যে কার্ভ দেখছি সেটা দেখা যাচ্ছে খুবই স্থির, সারফেসে হার্ডনেস সবগুলোতেই সেম, সবগুলোতে মোর অর লেস সেম হার্ডনেস। কারণ সারফেসে সবাই যে কারেন্ট অ্যাপ্লাই করি না কেন, যে ফ্রিকোয়েন্সি কারেন্ট অ্যাপ্লাই করি না কেন, সারফেসে যদি সে অস্টেনাইট হয়ে যায় তাহলে কোয়েঞ্চ করলে সেটা মার্টিসাইড হবে, এটাই স্বাভাবিক। যেহেতু কেমিক্যাল কম্পোজিশন ফিক্স, সেই জন্য তাদের হার্ডনেস মোর অর লেস একই রকমের হবে। কিন্তু উইথ টাইম, উইথ টাইম উইথ ডেপথ, হার্ডনেস যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তত হার্ডনেসের গ্রেডিয়েন্ট তৈরি হবে, বেশি দূর পর্যন্ত হার্ড হবে না। এরপরে আমি যদি 3000 ফ্রিকোয়েন্সি নেই, তাহলে দেখো যে ঘটনাটা ঘটছে, আরেকটু বেশি ডেপথ পর্যন্ত সে কাজ করে ফেলতেছে। এখানেই দেখো আমি যদি কেজ ডেপথ এইটার কথা ধরি, এখানে যে 0.37 অথবা 37% অফ যে কারেন্ট ইন্টেন্সিটি যে পর্যন্ত অ্যাবজর্ব হবে, সেই পর্যন্তকে যদি আমরা কেজ ডেপথ ধরি সায়েন্টিস্টের মতে, তাহলে কেজ ডেপথ কিন্তু উইথ ফ্রিকোয়েন্সি ডিক্রিজ, কেজ ডেপথ ইজ ইনক্রিজ। তাহলে আমরা যদি কখনো একেবারে সারফেসে এবং ভেরি ন্যারো ডেপথে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ এটা কোরের দিকে চলে যাবে আমাদের হার্ডেন জোনটা। এখান থেকে এই যে সিগমা না ডেল্টা জানো, এটার নাম কি? ডেল্টা। ডেল্টা। এই যে ডেল্টা, এই ডেল্টা মাপবো কিভাবে? এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ না, সায়েন্টিস্ট এটা বের করেছে, এম্পিরিক্যাল রিলেশনশিপ। আমরা এখান থেকে একটা, আবার বলছি, বারবারই বলি সবসময়, ডিজাইন, সায়েন্স, ম্যাথ এন্ড আর্ট। তুমি এখানে এই ম্যাথ ব্যবহার করবা, সায়েন্স ব্যবহার করবা, তারপরে তুমি আর্ট দিয়ে অ্যাডজাস্ট করবা। তাহলে এটা আমাদের জন্য শুধু একটা গাইডলাইন। বুঝতে পারি কত দূর পর্যন্ত এটা ডেপথ হবে, দ্যাট ইজ আমাদের একটা গাইডলাইন। ডেল্টা পেনিট্রেশন ডেপথ আগেই বলেছি, নিউ হচ্ছে স্পেসিফিক পারমিয়াবিলিটি। ম্যাগনেটিক মেটেরিয়ালস এর জন্য নিউ ইকুয়াল টু গ্রেটার দ্যান 1, নন ম্যাগনেটিক এর জন্য নিউ ইকুয়াল টু, এটা গ্রেটার দ্যান 1, এটা নিউ ইকুয়াল টু 1। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি হার্টজ, যে কারেন্ট ব্যবহার করবো সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি। রো ইকুয়াল টু স্পেসিফিক রেজিস্ট্যান্স of that material, electrical resistance of that material. এটা একটা এম্পিরিক্যাল রিলেশনশিপ সায়েন্টিস্টরা তৈরি করে দিয়েছেন। এখন আমরা এর উপর বেসিস করে কিছু ডিজাইনে চলে যাব। তার আগে, অন্য পৃষ্ঠায় যাওয়ার আগে আবার বলি, কারো কি এটা বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, এনিবডি? সমস্যা নাই।
আসো হ্যাঁ, আমরা যদি আবার বলি যে কোয়ালিটি অফ দ্য হার্ড এন্ড জোন, এটা ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সির উপর। কি ফ্রিকোয়েন্সি ইলেকট্রিসিটি ব্যবহার করছে সেটার উপরে, ইলেকট্রিক পাওয়ারের ডেনসিটি কেমন সেটার উপরে, হিটিং টেম্পারেচার, কত টেম্পারেচারে আমি অস্টেনাইট বানাইলাম এটার উপরে, কুলিং একই অস্টেনাইট 900 ডিগ্রি সেন্টিগ্রেডে, একই অস্টেনাইট, একই 0.4% কার্বন, তেলে যদি চুবাই তাহলে এক রকমের হার্ডনেস আমি পাবো, পানিতে দিলে নিশ্চয়ই আর এক রকমের পাবো। এই জন্য বলা হচ্ছে যে কুলিং স্পিডের উপরে নির্ভর করবে যে আমাদের কোয়ালিটি অথবা কোয়ান্টিটেটিভ ভ্যালু অফ দি হার্ডেন্ড জোন, কোয়ান্টিটেটিভ যে প্রপার্টিস অফ দ্য হার্ডেন্ড জোন কেমন হবে সেটা কুলিং রেট কন্ট্রোল করবে। এরপরে প্রোডাক্ট হিস্ট্রি, যেটা আমরা চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি, সেটা আবার এখানে রিপিট করছে আর কিছুই না। যে একটা জিনিস তুমি নর্মালাইজড একটা প্রোডাক্টকে নিয়ে ইন্ডাকশন হার্ডেনিং করেছো, আর অ্যানিল্ড একটা মেটেরিয়ালস কে নিয়ে তুমি ইন্ডাকশন হার্ডেনিং করেছো, সেই ক্ষেত্রে কোয়েন্সড একটা স্ট্রাকচারকে নিয়ে ইন্ডাকশন হার্ডেনিং করেছো, সেই ক্ষেত্রে কিন্তু তিনটা প্রোডাক্টের মার্টেনসাইট স্ট্রাকচারের যে মর্ফোলজি উইল বি ডিফারেন্ট। মার্টেনসাইট নিডলের সাইজ, শেপ এবং ডিস্ট্রিবিউশন এবং ওরিয়েন্টেশন সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি সেটাই চেঞ্জ হয় তাহলে অবশ্যই যেহেতু মার্টেনসাইটের নিডলের শেপ, সাইজ, ডিস্ট্রিবিউশন যদি চেঞ্জ হয়, সেটাই যেহেতু কন্ট্রোল করে তার প্রপার্টি, তাহলে অবশ্যই প্রোডাক্ট হিস্ট্রি, প্রোডাক্ট হিস্ট্রি তোমার কন্ট্রোল করবে সেই প্রোডাক্টটা যাকে আমরা ইন্ডাকশন হার্ডেনিং করতেছি, সেই প্রপার সেইটার সেইটার মেকানিক্যাল প্রপার্টিস কেমন হবে, উইয়ার কেমন হবে, টাফনেস কেমন হবে, সেগুলো সে কন্ট্রোল করবে। তো এটা আমাদের মোটামুটি যে পয়েন্ট গুলো কনসিডার করব ডিউরিং ইন্ডাকশন হার্ডেনিং, সেগুলো মোর আর লেস এইগুলো আমাদের মাথার ভিতরে রাখতে হবে। হিস্ট্রি কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে আগেই। মনে রাখবা ইন্ডাকশন হার্ডেনিং কিন্তু অল্প সময়ের জন্য, হ্যাঁ, এই জন্য ইন্ডাকশন হার্ডেনিং যেহেতু অল্প সময়ের জন্য, সেই জন্য তার প্রি হিস্ট্রি is very important. হুম, আদারওয়াইজ কিন্তু আমরা ভালো প্রোডাক্ট বানাইতে পারবো না। এরপরে আসো আমরা যে পাওয়ার আসলে কি কতটুকু অ্যাপ্লাই করবো, কতটুকু পাওয়ার আমরা অ্যাপ্লাই করলে আমাদের কাজটা সমাধান হবে সেটা, এটা সবকিছু এম্পিরিক্যাল রিলেশনশিপ সায়েন্টিস্ট আমাদের জন্য কষ্ট করে বানিয়ে দিয়েছেন, আমরা অ্যাপ্লাই করতেছি। যেহেতু এম্পিরিক্যাল রিলেশনশিপ, আবার বলছি সরাসরি কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, সরাসরি এটার উপর রিলাই করা যাবে না, আমাদেরকে আমাদের মতো করে আবার কিছুটা সাজিয়ে গুছিয়ে নিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আদারওয়াইজ
এটা সম্ভব হবে না। আসো, বলা হচ্ছে যে টোটাল যে পাওয়ার রিকোয়ারমেন্ট আমাদের প্রয়োজন হবে, দরকার হবে যে পাওয়ার, সেটা চারটা পার্ট, P1, P2, P3, P4, চারটার যোগফল। এখানে P1 কি? P1 হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার বাই হিটিং ম্যাটেরিয়ালস, এটি রিয়েল এনার্জি অ্যাবজর্পশন। এটা থেকেই আমরা ইফেক্টটা পাবো। আর বাকিগুলো সব সিস্টেম লস। P2, P2 হচ্ছে রেডিয়েশন হিট লস, P3 কনভেকশন হিট লস, P4 কন্ডাকশন হিট লস। চারটা পার্টের কম্পোনেন্টের ভিতরে অনলি P1 ওয়ান কম্পোনেন্ট will give you result, আর বাকি যে তিনটা কম্পোনেন্ট জাস্ট লস প্যারামিটার। এটা এখান থেকে আমরা কিছু পাবো না। বাট যেহেতু হিট লস হয়ে যাবে, সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের এনার্জি হিট সাপ্লাই। তা আসলে আমরা P1 কিভাবে ক্যালকুলেট করব? This is P1 calculation এর relationship. P1 equal to 4.186 গুণ m গুণ c গুণ ডেল্টা t কিলোওয়াট সেকেন্ড। m equal to mass, ওই মেটেরিয়ালস এর ওজন কতটুকু, c specific heat, ডেল্টা t surface temperature। P2 কি? এটা আরেকটা রিলেশনশিপ, এটাও এম্পিরিক্যাল রিলেশনশিপ। P2 equal to 5.7 P 273 plus T2 divided by 1000 to the power 4 minus 273 plus T1 divided by 1000 to the power 4. What per centimeter square? T1 হচ্ছে normal temperature, T2 হচ্ছে heating temperature, E হচ্ছে radiation ratio, for steel এটা হচ্ছে 0.8। P3 কি ছিল? Convection heat loss 159 times delta T microwatt centimeter square. Delta T surface temperature, right, degrees centigrade. P4 3.72 delta T root KCS divided by TW watt per centimeter square. এই মোটামুটি আমাদের এখান থেকে আমরা যদি বের করতে চাই সত্যিকার অর্থে, তাহলে এটা আমরা বের করে নিতে পারবো। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই ফর্মুলাগুলোকে দেখে স্যার এম্পিরিক্যাল ফর্মুলা মনে হচ্ছে, তো স্যার এগুলা মানে কম্পোনেন্ট জিওমেট্রি বা সেটআপের উপর বেস করে ভ্যারি করবে না কিছুটা? কিছু তো করবেই, এই জন্য তোমাকে প্রথমেই বলে নিয়েছি যে আগে যখন শুরু করলাম সেটা কোথায়, এই দেখো এখানে যখনই শুরু করেছিলাম বলেছিলাম দিস ইজ অনলি ফর গাইডলাইন। জি স্যার। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু মেজর জিনিস পড়ে এসেছি যে হিট ট্রিটমেন্ট, তার শেপ, সাইজ শুধু কার্বন ইকুইভ্যালেন্টের উপর নির্ভর করে না, শুধু কেমিক্যাল কম্পোজিশনের উপর নির্ভর করে না। অনলি 0.4% কার্বন স্টিলকে যদি আমি বাতাসে ফেলে দেই, সেটা 100% মার্টেসাইট হয়ে যাবে। আবার একটা স্টিলের ভিতরে 0.4% কার্বন, 2% নিকেল, 2% ক্রোমিয়াম, 1% মলিবডেনাম আছে, বাট সেখানে 100% মার্টেসাইট পাওয়া যাবে না। যদি ইভেন আমি অয়েলেও কোয়েঞ্চ করি, তারপরেও সেখানে মার্টেসাইট পাওয়া যাবে না, কারণ নির্ভর করবে শেপ, সাইজ, নট অনলি শেপ, সাইজ অলসো। যেমন একটা সূচের কথা চিন্তা করো, একটা সূচকে তুমি যদি 0.4% কার্বন হয়, তাকে ফার্নেস থেকে বের করতে করতে তোমার কোয়েঞ্চ মিডিয়ায় নিয়ে যাইতে যাইতে সে কিন্তু
লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে চলে যাবে। তাহলে কি কোয়েঞ্চ করে কোনো লাভ হবে? না স্যার। হবে না। লাভ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। সে ফার্নেস থেকে বের করার সাথে সাথেই যদি তুমি ফ্যানটা একটু হাই স্পিডে দিয়ে রাখো, ওই ফ্যানের বাতাসেই সে ক্রিটিক্যাল কুলিং রেট অ্যাচিভ করে ফেলেছে, মার্টেনসাইট হয়ে গেছে। কিন্তু একটা শ্যাফটকে যদি তুমি এই 0.4% কার্বন স্টিলে নাও, পানিতে চুবাইলেও 100% মার্টেনসাইট পাওয়া না, ডিফিকাল্ট। তো অবশ্যই শেপ, সাইজ সব সময় ইম্পর্টেন্ট, এগুলো আমরা আর এখানে বলবো না। কেন আমি আর বলছি না, কি জন্য বলছি না? যখন চ্যাপ্টার 1 হচ্ছে ব্যাকবোন অফ দা হিট ট্রিটমেন্ট সাবজেক্ট, সব কিছু অ্যাপ্লিকেবল যেখানেই তুমি যাবা, সারফেস হার্ডেনিং এ বলো, কেএস হার্ডেনিং এ বলো, সিলেক্টিভ হার্ডেনিং এ বলো, টুলস এর হিট ট্রিটমেন্টে বলো, কিছু যায় আসে না, প্রত্যেকটা জায়গাতেই এটা অ্যাপ্লিকেবল। এরপরে আমরা আগের মতোই একটা প্রবলেম এনেছি, বইয়ের ভিতরে পড়া আছে, আবার আমি তোমাদেরকে রিপিট করি, বারবার রিপিট করব। সেটা হচ্ছে যে বইয়ের ভিতরে কি ক্যালকুলেশন কি করা আছে না আছে, ভুল আছে কি সঠিক আছে, এটা তোমাদের ব্যাপার না। সেটা হচ্ছে যে উত্তর, যে ফর্মুলা, সেই ফর্মুলায় তোমাদেরকে ডেটাগুলো প্রপারলি বসাইতে হবে। ডেটাগুলো যদি প্রপারলি বসানোর পরে রেজাল্ট যা আসার তাই আসবে। এটা নিয়ে তোমাদের উত্তর নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র দেখতে চাই যে একটা ছেলে প্যারামিটার গুলোকে সঠিকভাবে সিলেক্ট করতে পারছে কিনা, যে ফর্মুলা বসানোর দরকার সেই ফর্মুলাটা ঠিক মতো বসাইতে পারছে কিনা, সিলেক্ট করতে পেরেছে কিনা। আমাদের কি এক্সামে কি এই ফর্মুলা গুলোর লিস্ট কোয়েশ্চেনের পেপারের সাথে দেওয়া থাকবে? কি বলতেছ? এক্সামে কি স্যার এই ফর্মুলা গুলো কি কোয়েশ্চেন পেপারের সাথে দেওয়া থাকবে কিনা সেটা জিজ্ঞেস করছি। না, কোনো ফর্মুলা দেওয়া থাকবে না। এরপর আসো, হ্যাঁ যেটা বলছিলাম, হাউ মাচ পাওয়ার capacity kilowatt hour is required for an induction heater to make harden the round steel bar workpiece of diameter 25 inch, 50 meter in length to obtain 1.5 millimeter hardened depth from the surface. In the circumstance, alone 50 millimeter length by heating 2 seconds. 2 সেকেন্ড আমি হিট করব। যে স্যাম্পলটা ব্যবহার করব সেই স্যাম্পলটা ডায়ামিটার 25 ইঞ্চ, লেন্থ হচ্ছে 50 মিলিমিটার। হ্যাঁ, 50 মিলিমিটার। তারপরে তোমার হার্ডেন জোন যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে 1.5 মিলিমিটার। 2 সেকেন্ড ধরে আমরা হিট করব। বলা হচ্ছে কতটুকু এনার্জি লাগবে সেটার ক্যালকুলেশন এখানে রাফলি একটা করা আছে, ওয়েট বের করে নিয়েছে, পি কত হলো বের করলো অ্যাজ পার এক্সপার্ট ইন দিস ফিল্ড। টোটাল হিট সাপ্লাই ইজ কনসিডার্ড টু বি 3 টাইমস অফ দ্য নেট অ্যাবজর্বড হিট। হ্যাঁ, এখন দেখো তোমরা সরাসরি এই সিম্পল একটা অ্যাজাম্পশন ধরে নিতে পারো, কারণ হিট, রেডিয়েশন, কনভেকশন, কন্ডাকশন ওগুলো বের করে নিয়ে আসার চেয়ে যদি সায়েন্টিস্টদের একটা এক্সপেরিয়েন্স আমরা কাজে লাগাই,
সেটা বলতেছে যে টোটাল যে হিট লাগবে সেই হিটটা হবে 3 টাইমস, তার 3 টাইমস ওই ম্যাটেরিয়ালটা যতটুকু হিট অ্যাবজর্ব করবে, তার মানে P1 গুণ 3, এটাই টোটাল হিট সাপ্লাই। ঠিক আছে কিনা, বোঝা গেছে? কিন্তু স্যার এই ক্যাপিটাল পি যে 24.24 কিলোওয়াট পার সেকেন্ড, এটা এটা স্যার ক্যালকুলেট করা হলো কি করে? এখানে স্যার ডেনসিটি স্পেসিফিক হিট কোনো ডাটাই দেওয়া নেই। কিসের ডাটা দেওয়া নাই? এখানে যে অ্যাকচুয়ালি কতটুকু পাওয়ার পাওয়ার লাগলো সেটা জানতে অ্যাকচুয়ালি আমার টেম্পারেচার কতটুকু বেড়েছে সেটা ক্যালকুলেট করতে হবে। তারপরে ডেনসিটি স্পেসিফিক হিট এই ডাটাগুলো লাগবে। এই ডাটাগুলো স্যার প্রবলেমে দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ, সেটা তো সব দেওয়া থাকতে হবে তো, এখানে দেওয়া নাই, অসুবিধা নাই। যদি দেওয়া না থাকে এক একজনের আনসার এক এক রকমের হবে। সেখানে আরেকটা জিনিস দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? সেটা কার্বন পার্সেন্টেজ দেওয়া থাকবে। কার্বন পার্সেন্টেজ দেওয়া থাকলে তুমি টেম্পারেচার বের করে নেবে, হোয়াট উইল বি দা হার্ডেনিং টেম্পারেচার। কোনো কিছু কোনো কিছু প্রশ্ন করার মতো থাকবে না, বুদ্ধি যদি থাকে সেখান থেকে বের করে নেওয়া নেওয়া যাবে। 0.2% কার্বন, 0.4% কার্বন, আমি কি আয়রন কার্বন ডায়াগ্রাম থেকে বের করে নিতে পারি না? আবার ক্রিটিক্যাল টেম্পারেচার বের করতে পারি না? জি স্যার, এটা বের করা সম্ভব। তাহলে আর কিছু তো দরকার নাই, তুমি প্যারামিটার সেট করে নিবা। দিস ইজ ডিজাইন, এটা ওই অঙ্ক না। এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু, অথবা একটা কি বলে, একটা 10 mm ডায়ামিটারের বারের ক্রস সেকশনাল এরিয়া কত? পাই আর স্কোয়ার। পাই আছে 3.14, আর হচ্ছে 5, 5 গুণ 5 25, 3.78 পয়েন্ট সামথিং। সিম্পল কেস, এইরকম ম্যাথস থাকবে না তো, ডিজাইনের জন্য এরকম ম্যাথস থাকে না। ডিজাইনে তুমি কি অ্যাসিউম করবা, এবং রিজনেবল ভ্যালুকে অ্যাসিউম করতে হবে। তুমি যদি পয়সন্স রেশিও বলে দেওয়ার প্রয়োজন হয় কোনো ইকুয়েশনে, পয়সন্স রেশিওটা দেওয়া নাই, তুমি যদি স্টিলের পয়সন্স রেশিও 1 ধরে নাও, তাহলে কি হবে? কি মনে করবো আমরা তোমাকে? তো স্যার ম্যাটেরিয়াল সায়েন্স অনুযায়ী তো স্টিলের তো 1 হতেই পারে না, অ্যারাউন্ড 2.2.3 বা 0.4, এভারেজ 0.3 ধরা যেত, এ 1 তো বাবা, হতেই আমি পারবে না। তো সেইটাই তোমাকে বলতেছি। যদি তুমি 1 ধরে নাও তাহলে কি হবে, আমি কি ভাববো তোমার সম্পর্কে? ম্যাটেরিয়াল প্রপার্টি সম্পর্কে তাহলে আমার কোনো হ্যাঁ, জ্ঞানই নেই। ওইটাই তো আমরা জাজ করতে চাই, আমরা উত্তর চাই না। উত্তর দিয়ে আমার কি হবে? কি করবো আমি উত্তর দিয়ে? তোমার ডেভেলপমেন্টটা কি আমি সেটা দেখতে চাই। যাই হোক, এখানে সবকিছু দেওয়া আছে। দেখো, আবার বলা হচ্ছে যে এই 900 ডিগ্রি সে কিন্তু ধরে নিয়েছে, দেখছো? 900 ডিগ্রি জি সে স্যার। ধরেছে কেন, সেটা তোমার, সে সে এক্সপ্লেন করবে, কিন্তু তুমি যখনই 900 ডিগ্রি ধরবা তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, এই ডেটাটা কিছুই না, এটা হচ্ছে যে হার্টজ, আর হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, এই যে 40 ফ্রিকোয়েন্সি, নিচে আবার দেখা যায় না, পাওয়ার কার্ভ, টাইম কার্ভ। হুম, কতটুকু পাওয়ার অ্যাবজর্ব হবে, কত কিলোহার্টজ অ্যাপ্লাই করলে, কত সময় ধরে কোন কিলোহার্টজ অ্যাপ্লাই করলে কতটুকু পাওয়ার খরচ হবে, সেখানে একটা কাজ। এটা কি সত্যি বলো দেখি? এটা কি 100% সত্যি? না স্যার, কেননা ম্যাটেরিয়াল ভ্যারি আর করতে তুমি পারে। আবার বলি, আমি সুই দিলাম আর তোমার একটা শ্যাপ দিলাম, 2 জনের জন্যই অ্যাপ্লাই করেছি 400 কিলোহার্টজ, সবার জন্য সমান রেডিয়েশন লস। সুইয়ের রেডিয়েশন লস এত বেশি হবে, আনবিলিভেবল। Radiation loss is proportional to surface area divided by তার weight. একটা শ্যাফটের সারফেস এরিয়া ডিভাইডেড বাই তার ওয়েট,
very low. একটা সুইয়ের সারফেস এরিয়া ডিভাইডেড বাই তার ওয়েট ইজ very high. এই জন্য রেডিয়েশন লস ইজ very high for সুই compared to shaft. Surface hardening by laser, সব ফিলোসফি আছে। কেউ কথা বলতেছো, কিছু বলতেছো? সারফেস হার্ডেনিং বাই লেজার কিছুই না, আমি ইলেকট্রিসিটিতে হিট করতে চাই না, লেজার দিয়ে করতে চাই। ভেরি গুড, করো লেজার হার্ডেনিং। লেজার অ্যাপ্লাই করবা, ভেরি কুইকলি হিট হয়ে যাবে, তারপরে কোয়েঞ্চ করে ফেলবা। কিছু কিছু ক্ষেত্রে বলবো না, আমরা যতটুকু দেখেছি সেটা জাপানে দেখার সুযোগ হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লেজার হার্ডেনিং এ তোমার সেলফ কোয়েঞ্চ, তুমি হার্ডেনিং করতে করতে যাবা, কুলিং মানেই সেটাই হচ্ছে তোমার হার্ডেন জোন, সেটাই হার্ডেন জোন, সেলফ কোয়েঞ্চ। এবং মাইক্রোস্ট্রাকচার হবে ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছ বাম সাইডের যেটা, সেটা হচ্ছে বাম সাইডেরটা হার্ডেন জোন, ডান সাইডেরটা নরমাল স্ট্রাকচার। এখানে যেটা হয় লেজার হার্ডেনিং এ অনেক সময় এটাকে মাইক্রো লেভেলে মেল্ট করে ফেলা হয়, ফলে মোল্টেন মেটালের সলিডিফিকেশন এন্ড কোয়েঞ্চ এট দ্য সেম টাইম। ভেরি ন্যারো লেন্স, মনে করো যে 5,000 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে হার্ডেন জোন, একদম ন্যারো সারফেসের হার্ডনেস। হার্ডেন জোন হচ্ছে ভেরি ন্যারো সারফেস। দেখা গেছে 50 কেজি একটা শ্যাফটের অনলি ফিউ গ্রাম হচ্ছে তোমার ইয়ে হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেক সময় এটা অটো কোয়েঞ্চ হয়ে যায়। আমি যদি চাই তাহলে অনলি অস্টেনাইট জন্য নিতে পারি, আমি যদি চাই সেটাকে মেল্ট করে ফেলতে পারি। মেল্ট করে ফেললে যে জিনিসটা তৈরি হবে সেখানে মার্বেল সাইড না হয়ে একটা গ্লাসি ফেস টাইপের স্ট্রাকচার তৈরি হয়, ভেরি হার্ড, ভেরি ইউনিফর্ম, ভেরি ইউনিফর্ম মাইক্রোস্ট্রাকচার, ভেরি ফাইন মাইক্রোস্ট্রাকচার। তাহলে কি হলো, ভেরি ফাইনের জন্য কোয়ালিটি বেটার, ভেরি ইউনিফর্মের জন্য কোয়ালিটি বেটার। তারপরে এই যে গ্লাসি ফেজ, তার জন্য বেটার কোয়ালিটি, কারণ উইয়ার কম হবে এবং এখানে রিটেন অস্টেনাইট থাকে না। মজার ঘটনা, এখানে রিটেন অস্টেনাইট থাকে না, সবগুলো ন্যানো লেভেলের পার্টিকেল তৈরি হয়ে যায়, ভেরি হার্ড এন্ড উইয়ার রেজিস্ট্যান্ট সারফেস তৈরি হয়ে যায়। মেকানিজম শুধু হিটিং এর পার্ট, তার কিন্তু কিছু না। Heat quick distribution, very rapid temperature drop, heating time order of magnitude shorter. হ্যাঁ দেখতেছো, অর্ডার অফ ম্যাগনিটিউড মানে কি, 1-2 গুণ না, পাওয়ার।
অনেক অনেক গুণ কুলিং রেট হাই হয়ে যায়, ফলে বেটার কোয়ালিটির স্ট্রাকচার প্রপার্টি পাওয়া সম্ভব হয়। আরেকটা সুবিধা আমাদের আছে, সেটা হচ্ছে যে র্যাপিড হিটিং। সেলফ কুলিং মডার্ন সাইট তৈরি করতে চাই, সরাসরি মডার্ন সাইট হয়ে যাবে। এখানে আরেকটা আমাদের সুবিধা যেটা আছে সেটা হচ্ছে যে জটিল একটা জায়গায় আমাদের হিট ট্রিটমেন্ট করতে হবে, লোকালাইজড একটা জায়গায় হিট ট্রিটমেন্ট করতে হবে। আমি কিন্তু লেজার রেটাকে ওই রকম জায়গায় পাঠিয়ে হিট করেই ছেড়ে দিলেই সে কিন্তু ওখানে সেলফ কোয়েন্স হয়ে যাচ্ছে, ওই লোকালাইজড জায়গাটা হার্ডেন হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের কনভেনশনাল হিট ট্রিটমেন্ট দিয়ে সম্ভব নয়, ইন্ডাকশন হার্ডেনিং দিয়ে সম্ভব নয়। এই দেখো একটা সিঙ্গেল পয়েন্ট, এই পয়েন্টে আমরা হার্ড করতে চাই, এইরকম পয়েন্টে হার্ড করতে চাই, এই পয়েন্টে হার্ড করতে চাই, এটা কি সম্ভব? কনভেনশনাল হিট ট্রিটমেন্ট, কনভেনশনাল হিট ট্রিটমেন্ট চ্যাপ্টার 1 সারফেস হার্ডেনিং যেটা পড়তেছি সেটা, কার্বুরাইজিং, কেস হার্ডেনিং, সিলেক্টিভ হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং ডিফিকাল্ট। কিন্তু আমরা লেজার দিয়ে সিঙ্গেল একটা পয়েন্টে রেটাকে ফেলে লোকালাইজড ওই হিট ট্রিটমেন্টটা করে ফেলতে পারি। এটা তো সারফেসে দেখা যাচ্ছে, অনেক সময় ইনসাইড এর সারফেসে খুব জটিল একটা স্ট্রাকচারের ইনার কোন একটা জোনে হার্ডনেস লেভেল লো, আমাকে একটু বাড়াইতে হয়, এটা অন্য কোনো মেথড নাই যে মেথড দিয়ে আমি এই কাজটা করতে পারবো। এটা আমাদের সম্ভব এই লেজার হার্ডেনিং দিয়ে। এইরকম টিতে আমরা একেবারে সিলেক্টিভ জায়গায় হার্ডেনিং করতে পারবো। আমরা পড়েছিলাম কোয়েন্স মিডিয়ার লিমিটেশনের কথা পড়েছিলাম, যে টিতে ভ্যালিতে এক রকমের হার্ডেনিং হয়, তারপরে টিতে রিলিজনে আরেক রকমের হার্ডেনিং হয়। সেই ধরনের প্রবলেম থেকে আমরা যদি এড়াইতে চাই, দিস ইজ দা বেস্ট টেকনিক। এই টেকনিকে আমরা ওই কাজটা করে ফেলতে পারবো। হ্যাঁ, লেজার তোমরা জানো ভেরি হাই হিটিং রেট, ফলে আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে যে আবার হিট করতে গিয়ে ইভাপোরেশন হয়ে না যায়। মেটাল কিন্তু আয়রনকে কিন্তু উইদিন ফিউ সেকেন্ডের ভিতরে সে তাকে কিন্তু ভেপার বানিয়ে দেওয়া সম্ভব। এখন তুমি মনে করো একটা কোন একটা ইন্টেরিয়র কোন একটা জায়গা যেটা বাইরে থেকে খুব বেশি পরিষ্কার দেখা যায় না, সেই জায়গায় তুমি লেজার বিম দিয়ে হার্ডেনিংটা করতেছো, কিন্তু হার্ডেনিং করতে গিয়ে আনকন্ট্রোলড হয়ে যাওয়ার কারণে সেই জায়গায় লোকালাইজ হিটিং, মেল্টিং এন্ড ইভাপোরেশন হয়ে গেল। তাহলে সেখানে মেটেরিয়াল কি হলো? মেটেরিয়াল লস হয়ে গেল, সেকশন কমে যাবে। সেকশন কমে যাচ্ছে, সেখানে একটা ডেন্ট তৈরি হবে, দ্যাট ডেন্ট উইল অ্যাক্ট অ্যাজ এ স্ট্রেস কনসেন্ট্রেটর। প্রোডাক্টটা ফেটে যাবে, প্রোডাক্টটা ভেঙে যাবে, ক্র্যাকিং হয়ে যাবে, লটস অফ প্রবলেম। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। লেজার একটা ভার্সেটাইল একটা সিস্টেম, যেখানে আমি শুধু হিট করতে পারি হার্ডেনিং এর জন্য, কোয়েঞ্চ করে মেল্ট করতে পারি ওয়েল্ডিং এর জন্য, এবং মেল্ট করে আমরা গ্লাসি সারফেস তৈরি করতে পারি, ক্ল্যাডিং করতে পারি, গ্লেজিং করতে পারি। বলছিলাম যে মেল্টিং লেজার দিয়ে যদি মেল্ট করি সারফেসে, গ্লাসি ফেস তৈরি হয়। গ্লাসি ফেজ ইজ গ্লেজিং মেটেরিয়াল, এটা সাধারণত শাইনি হয়ে থাকে। সেটা আমরা যদি চাই করতে পারবো।
আবার ইভ্যাপোরেশন চাইলেও করতে পারবো। তবে ভুল করে যদি আনকন্ট্রোল হয়ে যায়, আমাদের প্যারামিটার সম্পর্কে ধারণা না থাকে, ভুলভাবে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ডিজাইন অফ লেজার হার্ডেনিং, এখানেও তোমার ছোটখাটো ডিজাইন আমরা আসলে শুধুমাত্র তোমাদের ধারণা দেওয়ার জন্য এই ডিজাইন টাইপের জিনিস নিয়ে আসা হয়েছে। এনার্জি ডেন্সিটি কত হবে লেজার অ্যাপ্লাই করলে, এটা কিছু কিছু প্যারামিটার উপর নির্ভর করে। তারপরে এটা হচ্ছে যে লেজার লাইটের ইন্টেন্সিটি, বিম স্পট ডায়ামিটার, অনেকগুলো ব্যাপার স্যাপার এখানে আছে, সেগুলো আমাদের কনসিডার করতে হবে। তারপরে লাইটের ওয়েভ লেন্থ যত ছোট হয়, তোমরা জানো ওয়েভ লেন্থ যত ছোট হয় তত এনার্জি বেশি হয়ে থাকে। গামাস ওয়েভ লেন্থ মিলিমিটার, হচ্ছে লেন্স ফোকাল লেন্থ, কারণ এটা হচ্ছে ফিজিক্সের ব্যাপার স্যাপার, লেন্সের ব্যাপার স্যাপার, লাইটের খেলা। তারপর ডিবিএস হচ্ছে ইনপুট বিম ডায়ামিটার মিলিমিটার, এম হচ্ছে বিম মোড প্যারামিটার, এম এখানে যা সব ভ্যালু গুলো এখানে আছে। বিম মোড প্যারামিটার, পিডি পি বাই এ, পি বাই এ, এ হচ্ছে কি, এ হচ্ছে তোমার পায়ার স্কয়ার, রেডিয়াস, স্পট সাইজ, তারপরে হচ্ছে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, এগুলো লটস অফ জিনিস আছে। তোমরা জানো লেন্স, লেন্স দিয়ে কোনো একটা, লেন্স দিয়ে লাইটকে কনসেন্ট্রেট করা হয়, আবার একটা লেন্সের মাধ্যমে লাইটকে ছড়িয়েও দেওয়া যায়, সেই জন্য কনভার্জেন্ট হইতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে। তো সেই সেই ক্ষেত্রে কি ধরনের লেন্স ব্যবহার হচ্ছে সেটাও আমাদের হিসাব নিকাশে নিয়ে আসতে হবে, নিয়ে সেই ধরনের যে সবগুলো এম্পিরিক্যাল রিলেশনশিপ ব্যবহার করে আমরা লেজার এর মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি। এইরকম মাইক্রোস্ট্রাকচার আরেকটা দেখানো হয়েছে যে নর্মাল ফেরাইট পারলাইট স্ট্রাকচার, এটাকে যদি আমরা লেজার ট্রিটমেন্ট করি তাহলে এরকম হয়ে যাবে। দেখতেই পারতেছো মাইক্রোস্ট্রাকচার, এখানে দেখো কত উইকনেস, যেখানে কালো সেটা ফেরাইট, তার স্ট্রেংথ হচ্ছে 1,20,000 PSI, যেখানে সাদা সেটা হচ্ছে সেটা কি, যেটা সাদা সেটা হচ্ছে ফেরাইট, স্ট্রেংথ অনলি 40,000 PSI। এই যে নন হোমোজিনিটি, তাহলে উইক পয়েন্ট থেকে কিন্তু আমাদের উইক পয়েন্ট থেকে শুরু হয়ে যাবে, ইল্ডিং শুরু হবে, ক্র্যাকিং শুরু হবে, ডিফরমেশন শুরু হবে। কিন্তু আমি যদি কোনোভাবে এইটাকে এরকম একটা স্ট্রাকচারে ট্রান্সফার করতে পারি, তাহলে দেখো কোথায় ফেরাইট কোথায় পারলাইট আর কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাইটের ভিতর পারলাইট ঢুকে গেছে, পারলাইটের ভিতর ফেরাইট ঢুকে গেছে, ইন্ডিভিজুয়ালি আর কাউকে চেনা যাচ্ছে না, ফলে এইরকম লোকালাইজড আর উইকনেস বা ডিফেক্ট থাকবে না। distance from surface কতটুকু হবে, কেস ডেপথ কি হবে, এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে। জাস্ট কম্প্যারিজনের জন্য আমরা জানি সারফেস হার্ডনেস বাড়বে, আস্তে 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 পরের দিকে কমে যাবে। দিস ইজ ট্রানজিশন জোন, এটাকে ট্রানজিশন জোন বলা হবে। যেখানে হরিজন্টাল হয়ে যাবে, মোর অর লেস হরিজন্টাল হবে, সেটাকে কোর বলা হবে, আর বাকি এখান থেকে এই পর্যন্ত এটা ট্রানজিশন জোন। এরপরে এইরকম আরেকটা তোমার ডিজাইনের রিলেটেড একটা প্রবলেম দেওয়া আছে, এটা তোমরা দেখো। লাস্টে আমরা যেটা করতেছি সেটাও আরো কিছু না, একই জিনিস। ওই জায়গায় প্রথমে করেছিলাম ইন্ডাকশন হার্ডেনিং, তারপরে করলাম লেজার দিয়ে হিটিং, এরপর আমরা লেজার দিয়ে হিটিং করবো না, আরো স্পট সাইজ ছোট, আরো লোকালাইজড, আরো খুব মানে রিমোট লোকেশনে আমাদের হার্ডেনিং দরকার। সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিম সারফেস হার্ডেনিং করতে পারি। ইলেকট্রন বিম সারফেস হার্ডেনিং এর ফিলোসফি হচ্ছে ইলেকট্রনের বোম্বার্ডমেন্ট, অনলি ইলেকট্রনের বোম্বার্ডমেন্ট ঘটবে, সেই বোম্বার্ডমেন্টে লোকালাইজড হিটিং হবে, ইভেন মেল্টিং হয়ে যেতে পারে এখানেও। এই জন্য আমাদের কন্ট্রোল করতে হবে এই যে। আর এইটার জটিলতা হচ্ছে যেটাই করো না কেন,
এটা ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে নিয়ে হিট করতে হবে। ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে নিয়ে প্রোডাক্টটাকে আমার সারফেস হার্ডেনিং করতে হবে। কেন করতে হবে? কারণ ইলেকট্রন বিম যেটা দিব, একটু আগেই বললাম, হিটিং জাস্ট বাই বোম্বার্ডমেন্ট অফ ইলেকট্রন, সেই ইলেকট্রনের সাইজ কিন্তু বাতাসের ভিতরে যারা আছে, কার্বন, হাইড্রোজেন, সরি অক্সিজেন, নাইট্রোজেন, এয়ার, ডাস্ট পার্টিকেল যারা আছে তাদের তুলনায় সে কিন্তু মশা। আর অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এয়ারের যে আরো ইনগ্রেডিয়েন্ট, ডাস্ট পার্টিকেল, এগুলো কিন্তু হাতির সমান। তো মশার গায়ের উপরে হাতি যদি ধাক্কা দেয়, সে মশা তো উল্টাই কোন দিকে, তার গতিপথ চেঞ্জ হয়ে যাবে। ফলে এই ভ্যাকুয়াম, এই কি বলে, ওয়ার্কপিসের উপরে কোনো ইলেকট্রন পৌঁছাবে না। এই জন্য অবশ্যই ভ্যাকুয়ামের ভিতরে নিতে হবে। বোম্বার্ডমেন্ট, শুধু ভ্যাকুয়াম না, কিচ্ছু থাকতে পারবে না। বুঝতেই পারতেছো? বুঝতেই পারতেছো যে এইটা দিয়ে যদি এই করি, তাহলে কিন্তু এটা মিলিয়ন ডলারের বিজনেস। যে কেউ এই কাজ করতে পারবে না। আমার ডিপার্টমেন্টে কোনোদিন আমি আগামী 100 বছরের ভিতরে একটা ইলেকট্রন বিম সারফেস হার্ডেনার নিয়ে আসতে পারবো না। যাদের পয়সা আছে তারা করতে পারবে। এরকম একটা শ্যাফট উইদিন সেকেন্ডের ভিতর সারফেস হার্ডেনিং শেষ। এই শ্যাফটটাকে আমি একটা রোটেটিং ডিস্কের উপর বসাবো, সে 1 সেকেন্ড ঘুরবে, আর বিমটা, ইলেকট্রন বিমটা উপরে মানে অ্যাঙ্গেলে উপরে উঠতে থাকবে। বাস নিচে থেকে উপরে উঠবে, হার্ডেনিং শেষ। মানে শুধু নামানো, উঠানো আর নামানো, এর ভিতরে সারফেস হার্ডেনিং শেষ হয়ে গেছে। এটা মেকানিজম কিভাবে কাজ করে সেটা আসলে, যখন আমরা ইলেকট্রন বিম ফেলি, ইলেকট্রন বিম ফেললে অনেকগুলো জিনিস তৈরি হয়। সেকেন্ডারি ইলেকট্রন, থার্মাল ইলেকট্রন, এটা তোমার হিট তৈরি করবে, কিছু ইলেকট্রন ব্যাকস্ক্যাটার্ড হয়ে বেরিয়ে যাবে, কিছু ইলেকট্রন তোমার হচ্ছে এই এক্স রে তৈরি করবে, এক্স রে তৈরি করে চারিদিকে সে ছড়িয়ে যাবে, এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার সেটাকে অ্যাবজর্ব করে নিবে। শিল্ডেড গ্লাস থাকে, যা একটু এক্স রে তৈরি হয় সেটা সে অ্যাবজর্ব করে ফেলে, যাতে হিউম্যান বডিতে কাজে মানে ক্ষতি না করে। এই মোটামুটি আমাদের সারফেস হার্ডেনিং এর শেষ পর্যায়ে চলে আসলাম আমরা। এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন? স্যার আমাদের যে সারফেস হার্ডেনিং এর যে প্রেজেন্টেশন আছে, এখানে কি আমরা আমরা যে কোনো সারফেস হার্ডেনিং টেকনিক এটা বেছে নিতে পারবো, এবং সেটা কেন বেছে নিতে সেটা এক্সপ্লেইন করতে পারবো? শুড বি ইকোনমিক্যাল। তোমার হাতে তো আমি ছেড়ে দিয়েছি, তুমি ইঞ্জিনিয়ার মানুষ হিসাবে সিলেক্ট করবা, এবং তুমি ডিপেন্ড করবা কেন তুমি সিলেক্ট করেছো, ডিপেন্ডিং অন ইউর কেমিক্যাল কম্পোজিশন। বুঝতে পেরেছো? রোল নাম্বার 1। ওকে স্যার। আর কারো কিছু? অনেক কিছু পড়ার আছে। সত্যি কথা বলতে কি, এই জিনিসগুলো কিন্তু কিছুই ছিল না আমাদের হিট ট্রিটমেন্টে। হিট ট্রিটমেন্ট সাবজেক্টটা আমি জাস্ট 3 বছর আগে হাতে নিয়েছি। এর আগে তোমাদের কোনো ডিজাইন কিছুই ছিল না, শুধু তোমাদের একটা বই ছিল অ্যাবনারের বইয়ে যা আছে সেটাই লাইন বাই লাইন পড়ানো। সেখানে এই লেজার হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং, তার ডিজাইন কিছুই ছিল না। হিট ট্রিটমেন্টের কোনো ডিজাইন বলে কোনো কিছু ছিল না। আপনারা বই খুলে দেখো, আমরা চেষ্টা করেছি যুগ উপযোগী করার জন্য। কারণ আমি তোদের বলছিলাম যে আমার জাপানে অনেকদিন কাজ করার সুযোগ হওয়ার কারণে আমার চোখ কান খুলে গেছে আসলে কিভাবে একটা সাবজেক্টকে অ্যাপ্লাইড করতে হয়।
any subject can be applied. কিভাবে করতে হয় সেটা যদি কখনো জাপানিজদের সাথে কাজ করো তাহলে বুঝতে পারবা। বেশি পড়বে না তারা, বেশি সময় নষ্ট করবে না। তার স্পেসিফিক, তারা থার্ড ইয়ারে চাকরি হয়ে যায়, বলছিলাম তোমাদের যে থার্ড ইয়ারে রেজাল্ট পর্যন্ত চাকরি হয়ে যায়। তার ইন্টারেস্টেড ইন্ডাস্ট্রিতে গিয়ে সে চাকরিটা নিবে, কোম্পানি বা সরকারি চাকরিটা নিবে, এবং সে যেখানে অ্যাপয়েন্টেড হলো সেখানকার প্রবলেম নিয়ে সে লাস্ট 1 ইয়ার, ফোর্থ ইয়ারে নো স্টাডি, নো থিওরিটিক্যাল স্টাডি। ফোর্থ ইয়ারে শুধু সে যেখানে কাজ করবে সেই সেখানকার যে প্রিভাইলিং এক্সিস্টিং যে প্রবলেম, সেই একটা ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে একটা বছর সে সাধনা করবে, রিসার্চ করবে, ডেটা জেনারেট করবে এবং ইনস এন্ড আউটস জানার চেষ্টা করবে। তারপরে সে সেমি এক্সপার্ট হয়ে সেই তার অফিসে গিয়ে জয়েন করবে। দ্যাট ইজ জাপানিজ স্টাডি সিস্টেম, এডুকেশন সিস্টেম। তো যাই হোক, আমরা সেটা পারবো না, সম্ভব না, কিন্তু একটা সাবজেক্টকে অ্যাপ্লাই করা সম্ভব, সেটা চেষ্টা করি। লাস্টে কারো যদি প্রশ্ন না থাকে আমি একটা প্রশ্ন করে শেষ করে দিব। কারো প্রশ্ন আছে? এখানে এমন কেউ আছো? এরপরে আমার প্রশ্নটা হচ্ছে আজকে পড়ানোর উপরে, this is another class. প্রশ্নটা হচ্ছে আজকে পড়ানো করলাম এখান থেকে এখান থেকে 10,000 হার্টস অ্যাপ্লাই করে আমি সারফেস হার্ডেনিং করলাম, 50 হার্টস অ্যাপ্লাই করে সারফেস হার্ডেনিং করলাম। What will be the difference in mechanical properties of the component and possible application? কে বলবে? স্যার রোল 1 ট্রাই করি। রোল 1, স্যার 11, Sir, roll 5. রোল 5, Sir, roll 8. roll 8. Anybody? আর আসো নাকি কেউ? নাই। রোল 11। জি স্যার। সো যদি আমি 1000 হার্জ দিয়ে করি তাহলে হচ্ছে আমার সারফেসের যে হার্ডেনিংটা হবে ওটা ডেপথ অনেক কম হবে 50 হার্জের থেকে, কারণ আমরা জানি যে কোন একটা জিনিসের যদি হার্জ বেশি হয় তাহলে তার ওয়েভলেন্থ কম। 1000 নাই, আমি সরি 10,000 স্যার। 10,000, হ্যাঁ। জি স্যার। তো যদি একটা জিনিসের হার্জ অনেক বেশি হয় তাহলে তার ওয়েভলেন্থ অনেক কম, তো তার পেনিট্রেশন তাহলে কম। সো 10,000 হার্জের ক্ষেত্রে পেনিট্রেশন খুবই কম হবে, 50 হার্জের ক্ষেত্রে পেনিট্রেশন বেশি হবে। এখন অ্যাপ্লিকেশনের কথা যদি আমি বলি তাহলে 10,000 হার্জের ক্ষেত্রে শুধু সারফেস টু হার্ডেনিং হইতেছে। তো আমার পসিবল অ্যাপ্লিকেশনে শুধু হচ্ছে আমি ওটা দিয়ে কাট বা কিছু করতে পারবো, মানে লিটারালি যে সারফেসে হার্ডেনিং হইতেছে, ভিতরে কোনো প্রপার্টি নাই, তো গিয়ার শ্যাফট এসব কিছু ইউজ করা যাবে না। খুব বেশি হলে হয়তো সামান্য কিছু উটটুট আচ্ছা, রোল নম্বর 8। জি স্যার। স্যার, যখন হচ্ছে আমাদের 50 হার্জে নিব তখন ডেপথ অফ পেনিট্রেশন বেশি হবে। ডেপথ অফ পেনিট্রেশন বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের কোরটা পর্যন্ত, মানে অনেক দূর ভেতর পর্যন্ত আমাদের হার্ডেন্ড হয়ে যাচ্ছে। তো স্যার, যদি এরকম অনেক দূর ভেতর পর্যন্ত হার্ডেন্ড হয়ে যায় তাহলে আমাদের কোরের টাফনেসটা কমে যাবে। অন্যদিকে আমরা যদি হচ্ছে 10,000 হার্জ নেই তাহলে এখানে ডেপথ অফ পেনিট্রেশন কম হচ্ছে, তো কোরের টাফনেসটা বেশি থাকবে। তো যে সকল অ্যাপ্লিকেশনে আমাদের ইমপ্যাক্ট স্ট্রেংথটা বেশি থাকা লাগে সেই সকল অ্যাপ্লিকেশনে হচ্ছে আমরা 10,000। রোল নম্বর 5। জি স্যার। তাহলে স্যার হচ্ছে এগেইন হচ্ছে 10,000 হার্জের জন্য তো ডেপথ অনেক কম হবে আর 50 হার্জের জন্য অনেক বেশি হবে। তো হচ্ছে স্যার যদি বেশি ডেপথ পর্যন্ত হচ্ছে হার্ডেনিং হয়ে যায় তার মানে তো হচ্ছে কি স্যার? তুমি 50 আর 10,000। জি স্যার।
50 হার্টজ আর 10,000 হার্টজ। জি স্যার 50 হার্জ, মানে এখানে যে দুটো দেখানো আছে 50,000 বলতেছো, এই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ বল। সরি স্যার, যে 10,000 আর 50 হার্জ, এর মধ্যে 10,000 হার্জের জন্য তো থিকনেস কম, আর 50 হার্জের জন্য থিকনেস অনেক বেশি হবে হার্ডেনিং এর। তার মানে স্যার হচ্ছে যে কোরের যে টাফনেসটা ওটা কমে যাবে। তো মেইনলি তো স্যার হচ্ছে যে এই সারফেস হার্ডেনিংটা করা হয় যেন হচ্ছে হাই প্রেসার আর শার্প ইম্প্যাক্ট গুলা যেন ওরা রেজিস্ট করতে পারে, যেন হচ্ছে যে মানে সফট কোরটা হচ্ছে যে উপরের হার্ডনেসটা তো হচ্ছে যে মানে ইয়ার অ্যাপ্লিকেশনের একই জন্য। রকম বলতেছো তুমি। আর রোল নম্বর 8, রোল নম্বর 1 বলো দেখি কি বলতে চাচ্ছ। আমি আমি 10,000 হার্জ অ্যাপ্লাই করবো সব সব ক্ষেত্রে ক্ষেত্রে আমার আমার চাই যে যে কোরে টাফনেস মোটামুটি বজায় থাকুক, কিন্তু কিন্তু সারফেসটা যথেষ্ট হার্ড হোক। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি গিয়ার টাইপ অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে পারবো, যেখানে যেখানে আমার হাই ইম্প্যাক্ট হওয়ার চান্স আছে এবং ফ্রিকশন হওয়ারও চান্স আছে। আর 50 হার্জটা আমি ব্যবহার করতে পারবো সেখানে যেখানে আমার থোরো থোরো ডিপ ডিপ পর্যন্ত মোটামুটি মোটামুটি হার্ডনিং বা ট্রান্সফরমেশন হয়ে গেলে আমার কোনো ক্ষতি নেই। কিন্তু কিন্তু আমাকে ইম্প্যাক্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা খুব বেশি মাথায় রাখতে হবে না। এরকম কোনো অ্যাপ্লিকেশন থাকলে থাকলে সেখানে সেখানে 50 আচ্ছা, হার্জ রোল অ্যাপ্লাই নম্বর করা যাবে। 8, রোল নম্বর 8 জি স্যার। বলো 50 একটা অ্যাপ্লিকেশন বলো, 1000 এর একটা অ্যাপ্লিকেশন বলো, এই সরি 10,000 এর একটা অ্যাপ্লিকেশন বলো। স্যার 50 হচ্ছে আমরা ইউজ করব যে সকল ক্ষেত্রে আমাদের না না, ইম্প্যাক্ট স্ট্রেংথ ডাইরেক্ট কথা, কম ডাইরেক্ট থাকে। এক্সাম্পল, ডাইরেক্ট এক্সাম্পল দিলেই তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে, শেষ। স্যার বলতে পারছি না। 5, জি স্যার। স্যার হচ্ছে যে আমরা ইয়াতে স্ক্রুতে হচ্ছে বা ক্যাম শ্যাফটসে ইউজ করতে পারি। কত? স্যার হচ্ছে যে যেটা হচ্ছে যে ইয়ার জন্য 50 হার্জের জন্য যেটা 50 কোথায় ব্যবহার করবা? স্যার 50 হার্জটা আরো একটু হার্ডার যে জায়গাতে অ্যাপ্লিকেশন দরকার সেখানে, কিন্তু স্যার 10,000 হার্জের জন্য না স্যার না, আমি হচ্ছে তো অ্যাপ্লিকেশন এক্সাম্পল, ডাইরেক্ট এক্সাম্পল দিতে বললাম। স্যার অত ইয়া করে তো আমরা স্যার অ্যাপ্লিকেশন গুলো বুঝি না, কিন্তু স্যার বুঝতে পারতেছি যে হার্ডনেস বাড়লে হচ্ছে ওই জায়গাতে হচ্ছে না যে না, এটার বাইরে আর 50 কথা বলো। হার্জেরটা ইউজ করতে পারবো রোল নম্বর ক্যাম 1, শ্যাফটসে। হ্যাঁ বলো বলো কি বলতেছো, কি শ্যাফট? স্যার ক্যাম শ্যাফটসে ইউজ করা যেতে পারে কোনটা? স্যার 50 হার্জেরটা। আর 10,000? আর স্যার 10,000 এরটা স্যার হয়তো স্ক্রুতে ইউজ করতে পারে বা হচ্ছে যে ওকে ওকে, হ্যাঁ। অন্য নম্বর 1, আমি 10,000 হার্জটা ইউজ করতে পারবো গিয়ারের ক্ষেত্রে। আর যেটা 50 হার্জ সেটা আমি প্রবাবলি ইউজ করতে পারবো যে কাস্ট আয়রন পেপার ওয়েট বা ওয়িং ব্লক, অথবা অথবা বল মিলের ব্রেকিং বল, যেখানে আমি বল মিলে খুব হার্ড তেমন কিছু ব্রেক করছি না, যে মোটামুটি হার্ডনেস, যেমন ধরুন যে উড বা প্লাস্টিক, এগুলো গ্রানুলেশনের ক্ষেত্রে আমি আমি ইউজ করতে পারবো 50 হাজারটা, যেখানে বলটা ভেঙে গেলে এই ভাঙা টুকরোটাও হার্ড থাকবে এবং এটাও টাম্বলিং করতে পারবে। স্যার ওই স্যার তো হচ্ছে ওকে সিটির ওকে, বদলে থ্যাংক ইউ। আমাদের হচ্ছে কোশ্চেন। তাহলে শেষ, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। আগামী ক্লাস, আগামী শনিবার তোমাদের ক্লাস করতে। ওকে, থ্যাংক ইউ।